একটা গল্প দিয়ে শুরু করা যাক। একজন তরুণের গল্প, নাম ক্যাপ্টেন আফতাবুল কাদের। ১৯৭১ সাল, বিয়ের পরদিন, মানে বাসর রাত। বাসর রাতে নবপরিণীতা স্ত্রীকে রেখে সোজা যুদ্ধে চলে গিয়েছিলেন। হ্যাঁ, ঠিক তাই, দেশের জন্য। এবং তিনি আর ফিরে আসেননি। এরকম লক্ষ লক্ষ আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ। অথচ সেই দেশেই কয়েক দশক পর স্লোগান শোনা যায়, গোলাম আজমের বাংলায় অমুক দলের ঠাঁই নেই। এই দুটো ছবি যখন পাশাপাশি রাখি, মাথাটা কেমন যেন কাজ করে না। একদম। এই তীব্র বৈপরীত্যের কেন্দ্রেই তো আছেন গোলাম আজম। আর আজকের আলোচনায় আমরা ঠিক এটাই ঘুরে দেখতে চাই। আমাদের হাতে থাকা সূত্রগুলো ঘেঁটে দেখব, কে এই গোলাম আজম, আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তার ভূমিকাটা ঠিক কী ছিল। আর আমাদের আলোচনাটা কিন্তু কোনো মতামত দেওয়ার জন্য নয়, বরং ঐতিহাসিক দলিল, বিভিন্ন নথি আর গবেষণাপত্র ঠিক কি বলছে সেটাই তুলে ধরা। মানে একদম তথ্যভিত্তিক আলোচনা। হ্যাঁ, আমরা দেখব তার রাজনৈতিক জীবনটা কিভাবে শুরু হলো, ধাপে ধাপে তিনি কিভাবে পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম প্রধান সহযোগী হয়ে উঠলেন, আর ৭১-এ তার ভূমিকাটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। তাহলে চলুন একটু অন্যভাবে শুরু করি, একেবারে টাইমলাইনের মাঝখান থেকে। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন হলো, গোলাম আজম তখন কোথায়? সূত্রগুলো বলছে তিনি তখন পাকিস্তানে পালিয়ে গেছেন। আচ্ছা। প্রায় ১০ বছর পর ১৯৮১ সালের ১ জানুয়ারি তিনি ঢাকায় ফেরেন আর প্রথমবার জনসমক্ষে আসেন বাইতুল মোকাররম মসজিদের সামনে। আর সেদিন কি হয়েছিল? মানুষ কি তাকে স্বাগত জানিয়েছিল? স্বাগত শব্দটা এখানে একদমই যায় না। যা ঘটেছিল সেটা এক কথায় নজিরবিহীন। মানে মানুষের ক্ষোভটা কোন পর্যায়ে ছিল সেটার একটা জীবন্ত ছবি পাওয়া যায়। কি রকম? তিনি যখন জনতার সামনে আসেন তখন ভিড়ের ভেতর থেকে একজন তার দিকে জুতো ছুঁড়ে মারে। বলেন কি? হ্যাঁ, ৩০ লক্ষ শহীদের হত্যার জন্য তাকে দায়ী করে। ভাবা যায়, দেশে ফেরার পর প্রথম প্রকাশ্য কর্মসূচিতেই এই ঘটনা। অবিশ্বাস্য। আমাদের একটা সূত্র তো খুব নির্দিষ্ট করে বলছে, দুপুর ১টার সময় ৩৬ বছর বয়সী এক যুবক এই কাজটা করেন। এটা কোনো পরিকল্পিত আক্রমণ ছিল না, ছিল মানুষের ভেতর জমে থাকা ক্ষোভের একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। দেশে ফেরার প্রথম দিনই জনতার হাতে জুতা পেটা। এর থেকেই তো বোঝা যায় মানুষের মনে কী পরিমাণ রাগ জমা ছিল। কিন্তু এই রাগের উৎসটা বুঝতে হলে তো আমাদের আরও পেছনে যেতে হবে। একদম, তার রাজনৈতিক জীবনের শুরুর দিকে। বিশেষ করে আমাদের পরিচয়ের অন্যতম ভিত্তি ভাষা আন্দোলনের সময় তিনি ঠিক কি করছিলেন? এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ এখান থেকেই তার রাজনৈতিক দর্শনটা পরিষ্কার হতে শুরু করে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী গোলাম আজম ১৯৫৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। কিন্তু তারও আগে ৫২ ভাষা আন্দোলনের সময়, মানে বাঙালির অস্তিত্বের সেই প্রথম বড় লড়াইয়ে তার কোনো রকম সম্পৃক্ততার কথা জানা যায় না। তিনি কি শুধু নীরব ছিলেন? না, নীরব থাকার চেয়েও তিনি এক ধাপ এগিয়েছিলেন। প্রায় ১৮ বছর পর ১৯৭০ সালের ২০ জুন দৈনিক আজাদ পত্রিকায় একটা সাক্ষাৎকার দেন। সেখানে তিনি সরাসরি বলেন, ভাষা আন্দোলন একটা ভুল ছিল। এক মিনিট, তিনি এটাকে ভুল বলেছিলেন বাঙালির আত্মপরিচয়ের লড়াইকে। কিন্তু কেন? এর কোনো ব্যাখ্যা আছে সোর্সে? ঠিক এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ। তার দর্শন ছিল প্যান ইসলামিজম বা ইসলামী ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে। তার যুক্তি ছিল, এই যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, এটা মুসলিম উম্মার মধ্যে বিভেদ তৈরি করে। আচ্ছা, মানে তার কাছে পাকিস্তানের অখণ্ডতা বা ইসলামী ঐক্যটা বাংলা ভাষার দাবির চেয়ে বড় ছিল। একদম, তাই এই আন্দোলনকে তিনি পাকিস্তানের জন্য হুমকি মনে করতেন। এর আরও একটা শক্ত প্রমাণ পাওয়া যায় তার নিজের লেখা বই জীবনে যা দেখলামে। সেখানে কি আছে? সেখানে তিনি একটা ঘটনার কথা উল্লেখ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ বোস, তার লেখা একটি মানপত্র গোলাম আজমকে দিয়ে পাঠ করানো হয়েছিল। কিন্তু একজন ছাত্রনেতার লেখা মানপত্র তিনি কেন পাঠ করবেন? কারণ তৎকালীন পাকিস্তান সরকার চেয়েছিল তিনি এটা পাঠ করুন, সরকার তাকে দিয়ে এটা পাঠ করিয়েছিল। ও আচ্ছা, মানে এটা ছিল পাকিস্তান সরকারের প্রতি তার আনুগত্য প্রমাণের একটা বড় সুযোগ। এবং তিনি সেই সুযোগটা নিয়েছিলেন। এতেই বোঝা যায় শুরু থেকেই তার রাজনৈতিক অবস্থান ছিল রাষ্ট্রতন্ত্রের পক্ষে, সাধারণ বাঙালির আবেগের বিপক্ষে।
তাহলে পাকিস্তান সরকারের প্রতি তার এই আনুগত্য তো ভাষা আন্দোলনের সময় স্পষ্ট, কিন্তু এই আনুগত্যের আসল রূপটা কেমন ছিল সেটা বুঝতে হলে তো আমাদের 1971-এ যেতেই হবে। হ্যাঁ, 25শে মার্চের সেই কাল রাতের পর যখন পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করল, তখন জামায়াতের আমির হিসেবে তিনি ঠিক কী করছিলেন, সূত্রগুলো কি বলছে? এখানেই গল্পটা সবচেয়ে ভয়ঙ্কর মোড় নেয়। 25শে মার্চের অপারেশন সার্চলাইটের পর যখন সারা দেশ হতবাক, দিশেহারা, তখন গোলাম আজমের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় এবং পুরোপুরি পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে। সক্রিয় মানে কি রকম? আমাদের হাতে থাকা দলিলগুলো একটা ভয়ঙ্কর টাইমলাইন দেখাচ্ছে। গণহত্যার ঠিক পরপরই 1971 সালের 4 এপ্রিল এবং 6 এপ্রিল তিনি পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক মানে সেই কুখ্যাত জেনারেল টিক্কা খানের সাথে বৈঠক করেন। দাঁড়ান, আমি কি ঠিক শুনলাম গণহত্যা শুরু হওয়ার মাত্র 9 থেকে 10 দিনের মাথায় তিনি সরাসরি আর্মির সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে ফেললেন? হ্যাঁ, এবং এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে না। একদমই না, এটা তো সরাসরি পরিকল্পনার অংশ মনে হচ্ছে। ঠিক, এই বৈঠকগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। এই বৈঠকগুলোতে তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য পূর্ণ সমর্থন জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বলেন কি? তিনি এটাকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে রাষ্ট্রের একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। অর্থাৎ যখন পাকিস্তানি ট্যাঙ্কগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে মানুষের বুক ঝাঁঝরা করে দিচ্ছে, তখন তিনি পাকিস্তানি জেনারেলের পাশে বসে সেই হত্যাকাণ্ডকে বৈধতা দিচ্ছিলেন। একদম। শুধু খেক সমর্থন দিয়েই কি তিনি থেমেছিলেন, নাকি এর কোনো বাস্তব প্রয়োগও ছিল? এখানেই তার ভূমিকা সবচেয়ে মারাত্মক হয়ে ওঠে। এই সমর্থনের পথ ধরেই তিনি তার দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘকে, যেটা এখন ইসলামী ছাত্র শিবির নামে পরিচিত, হ্যাঁ, সেই ইসলামী ছাত্র সংঘকে পুরোপুরি পাকিস্তানি আর্মির সহযোগী শক্তি হিসেবে মাঠে নামিয়ে দেন। এই ছাত্র সংঘের কর্মীদের দিয়েই তিনি কুখ্যাত রাজাকার, আল বদর ও আল শমস বাহিনীগুলো গঠন করেন। তার মানে এটা শুধু একটা রাজনৈতিক জোট ছিল না, এটা ছিল একটা অপারেশনাল পার্টনারশিপ। ঠিক তাই। পাকিস্তানি আর্মির ছিল অস্ত্র আর সৈন্য, আর গোলাম আজমের দলের ছিল স্থানীয় নেটওয়ার্ক আর মানুষ। দুটো মিলে একটা ভয়ঙ্কর কম্বিনেশন। এবং এদের প্রত্যেকের কাজও ছিল সুনির্দিষ্ট। আমাদের একটি সূত্র বলছে এই 3 বাহিনীর কাজের ধরন কিছুটা ভিন্ন ছিল। রাজাকাররা ছিল মূলত স্থানীয় পর্যায়ে পথ প্রদর্শক, গুপ্তচর বৃত্তি আর ছোটখাটো আক্রমণে জড়িত। আর আল বদর? কিন্তু আল বদর ছিল একটা প্রশিক্ষিত ডেথ স্কোয়াড। তাদের মূল টার্গেটই ছিল বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমর্থক নেতাদেরকে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করা। মানে একটা ইন্টেলেকচুয়াল কিলিং স্কোয়াড। হ্যাঁ, 14 ডিসেম্বরে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড তার মূল নীলনকশা এবং বাস্তবায়ন করেছিল এই আল বদর বাহিনী। এটা শুনতে গিয়েও গায়ে কাটা দিচ্ছে। আর এর নেতৃত্বে ছিলেন গোলাম আজম। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঠিক যেই সময়ে গোলাম আজম এই বাহিনীগুলো বানাচ্ছেন, ঠিক সেই সময়ই জাহানারা ইমামের মতো মায়েরা তাদের সবচেয়ে সেরা সন্তানটিকে, সাফিয়া ইমাম রুমিন মতো একজন মেধাবী তরুণকে দেশের জন্য যুদ্ধ করতে পাঠাচ্ছেন। এই দুটো ছবি পাশাপাশি রাখলে আসলে পুরো বিষয়টা বোঝা যায়। ঠিক এই তুলনাটাই ভীষণ জরুরি। একদিকে যখন আল বদর বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের তালিকা করে হত্যা করছে, তখন আরেকদিকে শহীদ মুক্তিযোদ্ধা আজাদের মা সাফিয়া বেগমের মতো মায়েরা সন্তানের জন্য অপেক্ষা করছেন। ওনার গল্পটা তো আরও মর্মস্পর্শী। হ্যাঁ, ছেলে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ার আগে মায়ের কাছে ভাত খেতে চেয়েছিল, কিন্তু ছেলের আর ফেরা হয়নি। আমাদের সূত্রগুলো বলছে সেই শোকে, সেই কষ্টে মা 14 বছর মুখে ভাত তোলেননি, শুধু রুটি খেয়ে বেঁচেছিলেন। ছেলের শেষ ইচ্ছা পূরণ করতে না পারার যন্ত্রণায় একজন মা নিজের জীবন থেকে ভাতকে নির্বাসন দিয়েছিলেন। এই হলো দেশের জন্য মায়ের আত্মত্যাগ। আর শুধু মায়েরা নন, তারামন বিবি বা ছকিনা বিবির মতো অসংখ্য নারী, যারা শুধু সম্ভ্রম বাঁচানোর জন্য লড়াই করেননি, হাতে অস্ত্র তুলে নিয়ে সরাসরি যুদ্ধ করেছেন। একদম। যখন দেশের জন্য মানুষ এমন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে, ঠিক সেই মুহূর্তে গোলাম আজম এবং তার তৈরি করা বাহিনীগুলো স্বদেশীদের রক্ত ঝরাচ্ছে। এবং সূত্রগুলো অনুযায়ী এই বাহিনীগুলোই সারা বাংলাদেশে 30 লক্ষ মানুষ হত্যা এবং 4 লক্ষেরও বেশি নারী ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে পাকিস্তানি বাহিনীকে সরাসরি নেতৃত্ব দিয়েছিল।
গোলাম আজমকে এই পুরো গণহত্যার নীলনকশার অন্যতম প্রধান স্থপতি হিসেবে দায়ী করা হয়। এটা কোনো বিচ্ছিন্ন সহিংসতা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত গণহত্যা। একটা জাতিগত নির্মূল অভিযান, যেখানে তার দল ও তার গঠিত বাহিনীগুলো জল্লাদের ভূমিকা পালন করেছে। আচ্ছা, এরপর এলো 16ই ডিসেম্বর। পাকিস্তানি সেনাবাহিনী 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করল। তখন গোলাম আজম এবং তার সহযোগী নেতাদের কি হলো? যা হওয়ার তাই হয়েছিল। তারা জানত স্বাধীন বাংলাদেশে তাদের জায়গা হবে না, তাই আত্মসমর্পণের আগেই তারা পাকিস্তানে পালিয়ে যায়। কিন্তু পাকিস্তানে গিয়েও তো তারা চুপ করে বসেছিল না, তাই না? একদম না। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা তরুণভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাতে থাকে। মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী এবং ভারতে চর হিসেবে আখ্যা দিয়ে স্বাধীন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে গেছেন। অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরেও তার এবং তার দলের বাংলাদেশ বিরোধী মনোভাবে কোনো পরিবর্তন আসেনি। যা আমাদের আজকের আলোচনার সবচেয়ে বিভ্রান্তিকর এবং হতাশাজনক অংশে নিয়ে আসে। এত কিছুর পরেও গণহত্যার দায়ে অভিযুক্ত হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামী স্বাধীনতার প্রায় 54 বছর পরেও বাংলাদেশে সক্রিয় রাজনীতি করছে। এটা কিভাবে সম্ভব হলো? এটাই ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি। আমাদের হাতে থাকা একটি বিশ্লেষণধর্মী লেখা কিছু আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরেছে। যেমন জার্মানিতে হলোকস্টের জন্য হিটলারের নাৎসি পার্টি আইন করে নিষিদ্ধ। তাদের প্রতীক, মতাদর্শ প্রচার করাও গুরুতর অপরাধ। ইতালিতে বেনিতো মুসোলিনের ফ্যাসিস্ট পার্টিও নিষিদ্ধ। পৃথিবীর প্রায় সব সভ্য দেশেই মানবাধিকার বিরোধী অপরাধে যুক্ত কোনো সংগঠনকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? এর পিছনে অনেক রাজনৈতিক এবং ঐতিহাসিক কারণ আছে, যা নিয়ে আলাদা করে দীর্ঘ আলোচনা করা যায়। কিন্তু মূল বিষয় হল ৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলো ধীরে ধীরে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। আর গোলাম আজমের ১৯৮১ সালে বাংলাদেশে ফেরাটাও সেই রাজনৈতিক বাস্তবতারই একটি অংশ ছিল। ঠিক তাই। আমাদের সূত্রগুলোর একটিতে এই ঘটনাকে মানবতাবাদ ও মনুষ্যত্ববোধের ইতিহাসে সবচেয়ে জঘন্য ও লজ্জাজনক ঘটনা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কারণ যে দলটি একটি দেশের জন্ম এবং ৩০ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী, সেই দলটি সেই দেশের রাজনীতি করার অধিকার পায়। তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আমরা যদি সবটা এক জায়গায় করি, তাহলে ছবিটা কি দাঁড়ায়? আমরা দেখলাম ভাষা আন্দোলনের বিরোধিতা থেকে শুরু করে গোলাম আজমের পাকিস্তানপন্থী রাজনীতির ভিত্তি তৈরি হয়েছিল। ১৯৭১ সালে জেনারেল টিক্কা খানের সাথে বৈঠক করে তিনি পাকিস্তানি গণহত্যাকে আনুষ্ঠানিক সমর্থন দেন। এরপর রাজাকার, আল-বদর, আল-শামসের মতো বাহিনী গঠন করে ৩০ লক্ষ মানুষের হত্যা এবং লক্ষ লক্ষ নারীর নির্যাতনের সরাসরি নেতৃত্ব দেন। আর সবকিছুর ওপরে আমরা দেখলাম মুক্তিযুদ্ধের মহিমান্বিত আত্মত্যাগের বিপরীতে তার বিশ্বাসঘাতকতার এক কালো অধ্যায় কে উঠে এসেছে। বলুন। সূত্রটি বলছে, জামাতে ইসলামীর মতো একটি সংগঠনের রাজনৈতিক অস্তিত্বের দায় শুধু বাংলাদেশের ১৭.৫ কোটি মানুষের নয়, বরং এই দায় পৃথিবীর ৮০০ কোটি মানুষের। বাহ, এটা তো খুব গভীর একটা ভাবনা। হ্যাঁ, এই ভাবনাটি শ্রোতাদের জন্য। একটি দেশের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবাধিকারী অপরাধের সঙ্গে জড়িত একটি বিচারধারার রাজনৈতিক অস্তিত্বের দায় কি সত্যিই বিশ্ববাসীর ওপর বর্তায়? এবং একটি জাতি যখন তার ইতিহাসের এমন অন্ধকার অধ্যায়ের সাথে বোঝাপড়া করার চেষ্টা করে, তখন বাকি বিশ্বের ঠিক কী ভূমিকা হতে পারে? এই প্রশ্নটা হয়তো আমাদের আরও অনেক দিন তাড়া করে ফিরবে।